হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দাদাস ফিজিক্স। আজকে আমরা ইরোডেভের আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রবলেমকে নিয়ে এসেছি এবং সেই প্রবলেম থেকে আমরা বেশ কিছু কনসেপ্ট ফ্রিকশন নিয়ে জানতে পারবো এবং সেই প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্টকে নিয়ে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ওকে, তো কি বলেছে, এ প্ল্যাঙ্ক অফ মাস m1, তার মানে আগে ড্র করে নিই। A plank of mass m1. Okay, this is mass m1. A bar of mass m2 is placed on it. এই যে প্ল্যাঙ্কটা যে সারফেস আছে সেই সারফেসটা একটা স্মুথ সারফেস। ওকে, আর m2 এর উপরে একটা ফোর্স অ্যাক্ট হচ্ছে, সেই ফোর্সটা হচ্ছে একটা টাইম ডিপেন্ডিং ফোর্স। ওকে, সেই ফোর্সটা হচ্ছে একটা টাইম ডিপেন্ডিং ফোর্স। আরেকটা কথা এখানে বলে দিয়েছে যে আমাদেরকে করতে হবে কি, করতে হবে W1 আর W2। এখানে অ্যাক্সেলারেশন কে W1 W2 দিয়ে রিপ্রেজেন্ট করেছে, আর স্মল এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। সেটা তোমরা কোশ্চেনে দেখতেই পাচ্ছ, সেটা একটু মাথায় রেখো। আর স্মল একে অ্যাক্সেলারেশন ভাবা একটা স্বভাব থাকতেই পারে, কারণ আমরা এ কে অ্যাক্সেলারেশন দিয়ে রিপ্রেজেন্ট করবো, এটা একটু কনভেনশনালি মাথায় আসে। তো এখানে তা করে না, এখানে W1 W2 কে অ্যাক্সেলারেশন বলেছে। W2 হচ্ছে অ্যাক্সেলারেশন অফ m2 and W1 হচ্ছে অ্যাক্সেলারেশন অফ m1। ওকে, আর একটা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে coefficient of friction between the plank and the bar is k. ওকে, তারপর ফ্রিকশন কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা সেটা এখানে k বলে দিয়েছে। এখানে মেনশন করা নাই সেটা স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট না কাইনেটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট, সেটা মেনশন করা নাই। সেটা আমরা নিউমেরিক্যালটা করতে করতে বুঝবো অ্যাকচুয়ালি সেটা কি হিসেবে আমরা ইউজ করব। ওকে, তো লেটস স্টার্ট। আমরা ওয়ান বাই ওয়ান জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তো প্রথমেই দেখো, এখানে যখন এফ ফোর্সটা অ্যাক্ট করবে m2 এর উপরে, তখন m2 আর m1 এর মাঝে ডেফিনেটলি ফ্রিকশন ফোর্স আসবে, আর সেই ফ্রিকশন ফোর্সের ডিরেকশনটা হবে এটা। এবার ফ্রিকশন ফোর্সের কাজ কি? ফ্রিকশন ফোর্সের কাজ হচ্ছে m2 আর m1 এর মধ্যে রিলেটিভ ভেলোসিটি বা রিলেটিভ মোশনকে অপোজ করা। তার মানে এখানে এই রিলেটিভ মোশনের কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে বোঝা। m2 মাসটা উপরে আছে, তার নিচে প্ল্যাঙ্ক রয়েছে m1 এর। এবার এইখানে যদি ফোর্সটাকে এদিকে অ্যাক্ট করে, তো ডেফিনেটলি m2 মাসের টেন্ডেন্সি হবে যেদিকে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে সেই দিকে মুভ করতে যাওয়ার। তো তাকে অপোজ করবার জন্য ফ্রিকশনটা এদিকে চলে এলো। ঠিক আছে, এবার এই ফ্রিকশনটাই আরেকটা কাজও করবে। কি করবে? m1 কে যেদিকে m2 মুভ করবার টেন্ডেন্সি আছে সেই দিকে m1 কে মুভ করানোর চেষ্টা করবে। তাই m1 এর উপরে ওই সেম ফ্রিকশনটাই ক্যাপিটাল এফ এর দিকেই কাজ করবে। কেন কেন তা করবে? m2 আর m1 যদি দুজনেই একই দিকে মুভ করার টেন্ডেন্সি রাখে, একই দিকে মুভ করার টেন্ডেন্সি রাখে দুজনা, তবেই ওদের রিলেটিভ মোশনটা থাকবে না, আদারওয়াইজ তো রিলেটিভ মোশন থাকবে। আর ফ্রিকশন ফোর্সের প্রপার্টি হচ্ছে সবসময় রিলেটিভ মোশনকে অপোজ করা। তো যেমন m2 এর উপর ক্যাপিটাল এফ অ্যাক্ট করলে স্মল এফটা ক্যাপিটাল এফ এর অপোজিট ডিরেকশনে গিয়ে ওদের ইন্টারফেসে অপোজিট ডিরেকশনে গিয়ে m2 এর মোশনকে অপোজ করছে। ঠিক আছে, সেরকম ভাবে m1 আর m2 এর মাঝে যাতে কোনো রিলেটিভ মোশন না থাকে, হ্যাঁ, সেই কারণে স্মল এফ যে ফ্রিকশন ফোর্সটা আছে সেটা m1 কে ক্যাপিটাল এফ ফোর্সের দিকে আবার ঠেলবে, এগিয়ে নিয়ে যাবে, যাতে m1 আর m2 একসাথে মুভ করে। কতক্ষণ পর্যন্ত একসাথে মুভ করে? যতক্ষণ না ক্যাপিটাল এফ ফোর্সটা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের থেকে বেশি হয়ে যায়। মানে এই কন্ডিশনটা আমি ডিসকাস করছি কখন, যখন ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের থেকে ক্যাপিটাল এফটা কম। আর ওই ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সটা সঙ্গে তোমরা অলরেডি পরিচিত আছো। সেটা কি? সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন μs, এটা ইনটু নরমাল রিঅ্যাকশন। তো এখানে μs বলে তো কিছু মেনশন করে দেওয়া না, এখানে কে দিয়ে মেনশন করেছে, কিন্তু সেটা কাইনেটিক ফ্রিকশন না স্ট্যাটিক ফ্রিকশন সেটা বলে নাই। তাই আমি এখানে μs দিয়ে রিপ্রেজেন্ট করলাম স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্টকে, এন্ড সেটার ভ্যালু ডেফিনেটলি μs ইনটু m2 ইনটু g হবে। তার কারণ m2 নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবে m2 ইনটু g, কারণ m2 নিজের ওয়েটটা m1 এর উপরে অ্যাক্ট করাবে আর নরমালি ডাউনওয়ার্ড ডিরেকশন, আর সেটা যেন ভার্টিক্যাল রিঅ্যাকশন ফোর্স পাবে m2g। তো সেই অনুযায়ী আমরা পাবো। তো আমরা দেখে নাও এখানে পাচ্ছি যে ক্যাপিটাল এফ যখন
ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স থেকে কম, তখন কি হবে, তখন m1 আর m2 এর মধ্যে যাতে কোনো রিলেটিভ মোশন না থাকে সেই জন্যই এই স্মল এফ যে ফ্রিকশন ফোর্সটা সেটা m1 এর উপরে ক্যাপিটাল এফ এর দিকেই কাজ করছে, যাতে কোনো রিলেটিভ মোশন না থাকে, যাতে ওরা একসাথে মুভ করে। আর এই সেম রিজনে যেহেতু আমরা জানি যে ফ্রিকশনের যে গ্রাফটা, ফ্রিকশনের সঙ্গে এক্সটার্নাল ফোর্সের তো একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা কি আছে তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের, ফ্রিকশন ফোর্স আর এক্সটার্নাল ফোর্সের গ্রাফটা এইদিকে এরকম ভাবে স্ট্রেট লাইন, তারপরে এরকম ভাবে কমে গিয়ে এরকম টাইপের থাকবে। তো এই স্ট্রেট লাইন জায়গাটা কতক্ষণ পর্যন্ত হয়, যতক্ষণ না পর্যন্ত এক্সটার্নাল ফোর্সটা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সকে পার করছে। তো যখনই পার করে যাবে তখনই কি হবে, তখনই ওটা কাইনেটিক ফ্রিকশনে কনভার্ট হয়ে যাবে। কিন্তু তার আগে পর্যন্ত আমার ফ্রিকশন ফোর্স যত হবে, মানে এক্সটার্নাল ফোর্স যত হবে, ফ্রিকশন ফোর্সও ততই হবে। তার মানে যখন ক্যাপিটাল এফ লেস দেন এফ ম্যাক্স, তখন ক্যাপিটাল এফ এর ভ্যালু যত, ফ্রিকশন ফোর্সের ভ্যালুও তত। কেন? তার কারণ ততক্ষণ তো মুভ করবেই না। অবজেক্টকে আমি ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি ফোর্স দেবো, তবেই অবজেক্ট মুভ করবে, তা না হলে অবজেক্ট মুভ করবে না। ঠিক আছে, মানে তা না হলে অবজেক্টের অ্যাক্সেলারেশন আসবে না, সরি ওকে, মানে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের থেকে বেশি ফোর্স দেবো তখন অবজেক্টের মধ্যে অ্যাক্সেলারেশন আসবে। আর স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের বেশি ফোর্স দেওয়ার পরে তখনই অবজেক্টের মধ্যে আমি অ্যাক্সেলারেশন পাবো কাইনেটিক ফ্রিকশনের, তখন কাইনেটিক ফ্রিকশন ব্যাপারটা চলে আসবে, তখন স্ট্যাটিক ফ্রিকশন আর থাকবে না। ওকে, তার মানে এবার তাহলে পুরো ব্যাপারটা আমাদের কি দাঁড়াচ্ছে এখানে, যে এখানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের উপরে আমি ক্যাপিটাল এফ ফোর্স দিচ্ছি, আর ওই ক্যাপিটাল এফ ফোর্সটা যখন স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের থেকে কম, তখন m2 আর m1 একসাথে মুভ করবে, মানে তার একটা কমন অ্যাক্সেলারেশন থাকবে। কারণ কি, কারণ হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সটাকে ক্রস না করলে অবজেক্ট মুভ করে না। ঠিক আছে, অবজেক্টের মধ্যে কোনো রকম কোনো মুভমেন্ট আসে না, এটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। মানে এখানে খুব সুন্দর একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বলেই দিচ্ছি, যে এক্সটার্নাল যে ফোর্সটা আছে সেই এক্সটার্নাল ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু সঙ্গে যখন ইকুয়াল হবে, তখন কিন্তু অবজেক্টের কোনো মুভমেন্ট থাকবে না। ঠিক আছে, তখন কিন্তু অবজেক্টের কোনো মুভমেন্ট থাকবে না, তখন কিন্তু নো মোশন। আর যখন এক্সটার্নাল ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সকে পার করে যাবে, তখন অবজেক্টের মধ্যে অ্যাক্সেলারেশন আসবে, আর তখন কিন্তু আমি কাইনেটিক ফ্রিকশনকে ইউজ করব। আর যদি এক্সটার্নাল ফোর্সটা কাইনেটিক ফ্রিকশনের সঙ্গে ইকুয়াল হয়, ঠিক আছে, তখন অবজেক্টের অ্যাক্সেলারেশন 0 হবে, বাট অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাবে, মোশনে থাকবে বাট কনস্ট্যান্ট ভেলোসিটিতে থাকবে। ওকে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো আশা করি তোমাদের এই একসাথে যাওয়ার ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার সেই অনুযায়ী তাহলে এর কমন অ্যাক্সেলারেশন যদি WC হয়, এখানে W দিয়ে মেনশন করেছে, কমন অ্যাক্সেলারেশন WC যদি হয়, তাহলে অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস কত, m1 প্লাস m2। ঠিক আছে, আর এই জিনিস এখানে এটা হওয়ার মেন রিজনটাই হচ্ছে এই সারফেসটা স্মুথ সারফেস, কারণ এটা যদি স্মুথ না হতো তাহলে আবার এই ফোর্সটার অপোজিটে এই ডিরেকশনেও একটা ফোর্স চলে আসতো। ঠিক আছে, তখন সেই ব্যাপারটা কোনো ভাবতে হতো, সেটা ভাবতে হচ্ছে না এখানে যেহেতু স্মুথ সারফেস। তো এটা তো গেলো প্রথম কেসের ব্যাপার। এবার সেকেন্ড কেসটা কি, সেকেন্ড কেসটা বলছে যখন এফ ফোর্সটা গ্রেটার দেন স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু যখন হয়ে যাবে, তখন কি হবে, তখন হবে যেটা উপরে m2 মাস আছে, হ্যাঁ, এর উপরে এইভাবে ফোর্স কাজ করছে, এখানে m1 মাস আছে, তখন আমি দুটোর আলাদা আলাদা অ্যাক্সেলারেশন পাবো। এইখানে ফ্রিকশন কাজ করছে, ঠিক আছে, এখানে এফ কাজ করছে। এবার আমি ফ্রিকশনের ভ্যালুটাকে ইউজ করব, কি ইউজ করব, ডেফিনেটলি কে m2g ইউজ করব, কারণ কেটা এখানে মোটামুটি বোঝাই যাচ্ছে যখন মোশন আসবে তখন অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে যাবো, মানে কাইনেটিক ফ্রিকশনটাকেই এখানে দিয়েছে। তাহলে তখন আমি m2 এর উপর নেট ফোর্সটা কত পাচ্ছি, অ্যাপ্লাইড ফোর্স F মাইনাস ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু হচ্ছে km2g, এটা ডিভাইডেড বাই m2। এই f এর ভ্যালু কত, f এর ভ্যালু হচ্ছে a ইন্টু t, ঠিক আছে, এখানে k ইন্টু m2g, এটা ডিভাইডেড বাই m2 আসবে। আর w1 ডেফিনেটলি
ফ্রিকশন ফোর্সটা এর উপরে এরকম ভাবে কাজ করবে, আর সেই ফ্রিকশন ফোর্সটা ডিভাইডেড বাই মাস হয়ে যাবে এবং সেটার ভ্যালু এইটা হবে km2g ডিভাইডেড বাই m1। ওকে, তাহলে আমরা গ্রাফ প্লট যদি করি কি পাবো, এদিকে অ্যাক্সেলারেশন এদিকে টাইম নিয়ে নিচ্ছি। তার মানে প্রথমে তো অ্যাক্সেলারেশনটা বাড়তে থাকছে, ঠিক আছে, কমন অ্যাক্সেলারেশন প্রথম দিকে, কমন অ্যাক্সেলারেশন দুজনের একসাথে টাইমটা বাড়তে থাকলো এবং কতক্ষণ পর্যন্ত হলো, সাপোজ t = t0 পর্যন্ত এটা হলো, কারণ t = t0 হওয়ার পরে যখন t > t0 তখন ফ্রিকশন ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সকে মানে এক্সটার্নাল ফোর্সটা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সকে পার করে গেছে, মানে বেশি হয়ে গেছে। তখন কিন্তু W2টা দেখো টাইমের সাথে সাথে W2 কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই তার গ্রাফটা এরকম উপর দিকে চলে যাবে, ঠিক আছে। আর W1 যেটা সেটার ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাবে, মানে ও এরকম ভাবে ওই রকম। জাস্ট মিনিট, একটু ভুল হলো, ও কমন যে ভ্যালুটা আছে সেটার সঙ্গে ইকুয়াল হবে না, বাট এরকম টাইপের হবে, ঠিক আছে। তাই এদের গ্রাফটা আমি এরকম টাইপের পাবো, এটা হয়ে গেল W2 এর জন্য, এটা হয়ে গেল W1 এর জন্য, এটা হলো W3 এর জন্য। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে। আর আমরা এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পেলাম, সেটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1, ফ্রিকশন always opposes relative motion। এটা 1 নম্বর কথা, কারণ রিলেটিভ মোশনই অপোজ করছে, দেখতেই পাচ্ছ। আর 2 নম্বর হচ্ছে ফ্রিকশন does not always oppose motion। মোশনকে অলওয়েজ অপোজ করে না, রিলেটিভ মোশনকে অলওয়েজ অপোজ করে, কারণ এখানে m1 কে তো মোশনে সাপোর্ট করবে, তাহলে অপোজ কোথায় করছে, সবসময় মোশনকে অপোজ করে না, রিলেটিভ মোশনকে সবসময় অপোজ করে, আর মোশনকে মাঝে মাঝে সাপোর্টও করে, যখন এখানে m1 কে সাপোর্ট করেছে ফ্রিকশন ফোর্স মোশনে করতে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারলে প্রবলেমটা, অ্যান্ড সেখান থেকে যে দুটো কনসেপ্ট বললাম কনসেপ্ট দুটোও বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। আর কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে দেন ডেফিনেটলি জানাবে, কোনো ক্যালকুলেশন মিস্টেক যদি দেখে মনে হয় যে হ্যাঁ এখানে ক্যালকুলেশন মিস্টেক মনে হচ্ছে, জানাবে, কমেন্ট সেকশনে জানাবে, ওকে। আর কোনো কনসেপ্টে কোনো কিছু অসুবিধা লাগলে ডেফিনেটলি বলবে। থ্যাংক ইউ।